রায়হান, রায়হান তুমি কি ঘরে আছো? হঠাৎ তখন আমার সতীনের ছেলে উঠে বলল, হ্যাঁ ছোটো মা, আমি তো ঘরেই। কেন, কিছু হলো? তখন আমি বললাম, না রায়হান, কিছু হয় নাই। তোর বাবাকে দেখেছ? তখন রায়হান বলল, হ্যাঁ ছোটো মা, বাবাকে তো দেখেছি। ওই বন্ধুদের সাথে মাঠে বসে কয়েকজন তাসপাশা নিয়ে ব্যস্ত আছে। তখন আমি বললাম, তাই? তাহলে আমার যে 10,000 টাকা আমি খুঁজে পাচ্ছি না, তার মানে কি ওর বাবা এটা নিয়ে গেল? না, না জেনে না শুনে এ কথাটা বলা বা মন্তব্য করা ঠিক হচ্ছে না। আমি আবারও জিজ্ঞেস করলাম, রায়হান, তোমার বাবার কাছে একটু যেতে পারবা তুমি? রায়হান বলল, আপনি যদি বলেন অবশ্যই যাব। কেন, কোনো প্রয়োজন আছে? খুব জরুরি? আমি বললাম, হ্যাঁ রায়হান, একটু জরুরি। তুমি একটু রুম থেকে বেরিয়ে এসো, একটু দরজাটা খোলো না। কি করছো? রায়হান বলল, ছোটো মা, তুমি আরেকটু ওয়েট করো, আমি খুলছি, এই প্রায় হয়ে গেছে। তখন রায়হানকে যেন কেমন একটা অস্থিরতা বোধ কথার মধ্যে বুঝতে পারলাম। আমি তখন রায়হানকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ সেরে তারপরে দরজাটা খুলে বেরিয়ে এসে আমার সাথে একটু সাক্ষাৎ করো তো। কথা বলতে রায়হান বলল, আচ্ছা তুমি যাও, আমি এসেই তোমার সাথে সব কথা শুনব। তারপরে আমি আসলে দরজার পাশ থেকে না এসে দরজার ওখানে উকি মেরে চুপ করে থাকলাম, যে রায়হান খুব অস্থির বোধ করছিল। ঘরের মধ্যে অনলিও একা, কিন্তু কেন এমনটা হচ্ছে, আরও কী বা করছে? তারপরে বন্ধুরা, দরলার ছোট্ট ছিদ্র দিয়ে চোখটা বোলাতেই দেখি বাবা রায়হান সবই কলেজে উঠছে। ওর কাঁচা বয়স, মাত্রই যুবক একটা ছেলে, কিন্তু এটা কি করছে, হাতে ওটা কি করছো? আর কেমন অস্থিরতা বোধ, আর সামনে মোবাইলটা চালিয়ে কি সমস্ত কি দেখছে। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। আমি বুঝে গেলাম তার ওটা যে কি বড় আর কি সুন্দর, আমি এরকম কখনো দেখিনি। যুবক ছেলে তো, দরদার আড়াল থেকে যখন আমি এটা বুঝতে পারলাম, এবং সে যেন ঘেমে কেমন যেন হয়ে গেছে। এর পাগলামাটা দেখে না আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হলো, যে আমি যেহেতু এখানে আসছি দ্বিতীয় স্ত্রী হয়ে, আমার স্বামী আমাকে ঠিকঠাক করে সময় দেয় না, অতটা কেয়ারই করে না। কিন্তু আমার বাবার তো টাকা পয়সা আছে, আমাকে তারা যথেষ্ট হেল্প করে। যেহেতু পূর্বে স্বামীকে হারিয়ে আমি বাবার সংসারে এসে বেশ কিছুদিন পড়েছিলাম, বাবা অনেক টাকা পয়সা খরচা করে আবারও এই যে বৌলা স্বামীর ঘরেই আমাকে পাঠিয়েছে। এখন তো আমার টাকা পয়সা সে নষ্ট করছে, উড়িয়ে দিচ্ছে, কি তাসপাশা খেলে বেড়ায় বন্ধুদের সাথে, ঠিকমতো আমার কাছে তো আসেই না, শুধু বড় বউকে সময় দেয়। আর বড় সতীনের ছেলে রায়হান, রায়হানকে একে দেখলাম আমি, তাহলে তো রেহানার সাথে আমার একটু বন্ধুত্ব করা দরকার। ওর সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে পারলেই আবার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। না, এই সুযোগটা আর আমি হাতছাড়া করব না। তারপরে কিছু সময় বাদে আমি 2 কদম পিছে যেয়ে জোরে জোরে পা ফেলে হেঁটে এসে বললাম, রায়হান, হলো, একটু দরজাটা খোলো বাবা। কি হয়েছে, কি এমন করছো, দেখি তো দরজাটা খোলো তো। রায়হান চুপ করে থাকল, 1 মিনিট কোনো কথাই বলল না। তারপরে যেন রাগান্বিত হয়ে মুখটা যেন কেমন মলিন হয়ে গেছে, চেহারাটা কেমন ঘরমাত্র, দরজাটা ছিটকিনি খুলেই আমার দিকে তাকিয়ে বলছে, এত ব্যস্ত হলে কেন, কোনো কিছুতেই শান্তি পাই না আমি। আমি বললাম, কেন, কি হয়েছে রেহান, তোমাকে তো ঘরে একলাই দেখছি, তবে অশান্তির আর কি করলাম আমি? তুমি বললে কিছু সময় পরে আসো, আমি তো অনেক সময় পরেই আসলাম। তখন রায়হান বলল, আচ্ছা বুঝলাম তো, কিন্তু আমার এখনও আরেকটু কাজ বাকি আছে, রুমটা পরিষ্কার করতে হবে। আমি তখন বললাম, রায়হান, তোমার রুম তো পরিষ্কার, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তোমার মাথা নষ্ট হলো নাকি? কি হয়েছে রুমের মধ্যে? দেখি, রুম পরিষ্কার করা তো আমার কাজ। বলে, না, তুমি যাও তো, ভিতরে ঢুকো না। আমি যেন রায়হানকে উপেক্ষা করে তার রুমের মধ্যে ঝুঁকে গেলাম। দেখি খাটের পাশে এই যা কি যে পড়ে আছে, আমিও ভাবছি এটা বলা যাবে না রায়হানকে, তবুও বলছি, রায়হান, এসব কি? বলছে, ও কিছু না। তখন আমি বললাম, কিছু না মানে? তোমার চেহারাটা কেমন ঘরমাত্র থেমে গেছো, আর তোমার কথার মধ্যে কেমন যেন ঠিক আমি বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো রায়হান? তখন মুখটা ওদিকে করে বলছে, যা হয়েছে হয়েছে, এটা শুনে তোমাদের লাভ কি? তোমাকে বলে কি আর আমার কোনো ফায়দা হবে? হোক, মুখে মুখে যত ভালোবাসা। আমি বললাম, একবার বলেই দেখো না, ফায়দা হয় কি না। রায়হান তখন বলে, কি করে ফায়দা হবে? তুমি আমার কি উপকার করতে পারবে বলো? তাই ভালো লাগছে না, নিজে নিজে যা হওয়ার হয়েছে, যাও তো এখান থেকে। আমি আবারও বলছিলাম, রায়হান, এটা করলে শরীর খারাপ করে, এসব করতে নেই, বোঝো না তুমি? তাছাড়া তোমাদের তো এখন যুবক বয়স, এমনও হতেই পারে। আচ্ছা দেখেন, তুমি আমার ভালো বন্ধু হতে পারো না? তুমি তো আমার সতীনের ছিলে, কিন্তু এখনও তো বড় হয়ে গেছো, তোমার সব কথা আমাকে শেয়ার করতে পারবে। তাহলে আমিও তোমাকে ঠিক বন্ধুত্বের ন্যায় সব কথা শেয়ার করব। তাহলে দেখবে, এই যে আজকে যেটা আমি সচক্ষে দেখছি, এই রকম সমস্যা তোমার হবে না, সেটাকে আমি দেখব। রায়হান বলছে, তাই? তুমি সত্যি বলছো? আমি বললাম যে, হ্যাঁ সত্যি বলছি। দেখো, তোমার বাবা ওই বাইরে থাকে,
এই দেখো আমার বিছনাপাল থেকে 10,000 টাকার বান্ডেল আর পাচ্ছি না, নিশ্চয়ই নিয়ে যে কোথাও জুয়ো বা এটা ওটা খেলে মনে হয় পুড়ে ফেলছে। কি বলবো বলো, কিছু বললেই কথায় কথায় বলে তোর বাবার বাড়িতে চলে যা। আমার তো আর ভালো লাগে না, আমি তো এক ঘর ফেরত মেয়ে, সেখান থেকে তোমার বাবার সাথে বিয়ে করে আবার এই সংসারে আসছি, এখনও শান্তি পাচ্ছি না কিছু। তোমার বাবা তো কখনো আমার সাথে ঠিকঠাক করে মুখ ঘুরিয়ে কথাই বলে না, আবার কখনো কখনো আমার পাওড়াটাও সে বুঝিয়ে কোনো কিছু বুঝতেই তো পারছো। আমারও তো একটা হক আছে, তোমার মাকে নিয়ে এসে ব্যস্ত থাকে, আমি কোথায় যাব বলো? তাই বলছি, এই যে এত কষ্ট করে, এই যে এখন যে তোমার যে অবস্থাটা দেখছি, কি হয়েছে তোমার মধ্যে, আমি তো সবই বুঝতে পারছি, আমি কি বুঝি না? কিন্তু এই রকমভাবে চলো না, এ সমস্ত করলে ভবিষ্যতে তোমার শারীরিক অসুবিধা হবে, পরের মেয়ে নিয়ে আসলে তার জন্য কি রাখবে? তখন রায়হান বলল, ও তাহলে বুঝতে পেরেছ, আচ্ছা ঠিক আছে, তো দেখি তোমার সাথে এখন থেকে আমার ঘনিষ্ঠ বন্ধুত্বই তৈরি করব, তুমি আমাকে কি সাহায্য করতে পারো এটাই আমি দেখব। তা না হলে যতদিন পরের মেয়েকে ঘরে না আসছি, এই যুবক বয়সে মনটার মধ্যে এমন এমন হলে ঠিক এভাবেই ছেলেরা অনেক সময় সময়টাকে করে। যাক, আমারও এটা এই দশা, তুমি কি বুঝে ফেলছো আমার কি হয়েছে? আমি বললাম যে হ্যাঁ রায়হান, আমি দরজার ফাঁক থেকে উকি মেরে দেখেছি তোমার হাতের কর্ম, তুমি যা এখানে বসে যা হচ্ছিল তোমার, আর মোবাইলে এসব কি দেখছিলে, সবই বুঝতে পারছি। এ সমস্ত অপেক্ষা করে লাভ কি, সময়টাকে কাজে লাগাও, একটু সঞ্চয় করতে থেকো, কারো না কারোর এটার হক আছে তোমার প্রতি। কিন্তু আমি বলি কি, তোমার যদি চলতে এতই কষ্ট হয় তো আমাকে তো কতটা লজ্জা না করে শেয়ার করতেই পারো, আর শেয়ার করলে একবার দেখোই না ট্রাই করে, আমি যদি তোমাকে এ বিষয়ে একটু বাঁচতে সহযোগিতা করি, তোমার অনেক ভালো হবে, তুমি বোঝো না কেন? তখন রায়হান বলল, আচ্ছা নেও নেও, ঠিক আছে, দেখা যাবে কত মানুষই সাহায্য করে, বলতেই শোনা যায়। আমি বললাম, রায়হান তুমি আমাকে চেনো না, আমি তোমাকে সর্বক্ষণ সব সময় চোখে চোখে রাখবো এখন থেকে, আমি আজকে তোমার যা দেখলাম সচক্ষে, এতে আর কখনো তোমার কাছ থেকে আমি সরছি না, কারণ আমার মধ্যে অনেক কিছুরই শূন্যতা রয়ে গেছে রায়হান, এখন তো তুমি বড় হয়েছ, সবই বুঝতে পারবা আস্তে আস্তে, আমি তোমাকে বুঝিয়ে বলবো। তবে আজ আমি সচক্ষে এই রুমের মধ্যে একা একা মোবাইলটা সামনে রেখে তুমি যা দেখছিলে আর হাতে যা করছিলে, এটা কিন্তু খুব বদ অভ্যাস, এটা খারাপ, এর জন্য শরীরও খারাপ হয়ে যেতে পারে, এবং এটা যদি তোমার অভ্যেসে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু মস্তিষ্ক মধ্যে অনেক বুদ্ধি লোপ পাবে, হারায় যাবে, স্বাভাবিক অবস্থায় তুমি থাকবে না। তাই বলি কি, স্পষ্ট পদভ্যাস বাদ দিয়ে হাতের ঘরে যেহেতু আমি আছি, তুমি তো আমাকে বললেই আমি অনেক বিষয়ে তোমাকে সহযোগিতা করতে পারি। তাছাড়া তোমার বাবা না আমাকে শুধু বিয়েই করলো, আর কি বা বলবো রায়হান, আসলে সে জন্মে যে নামেছি আমার কপালটাই খারাপ, ভাগ্যটা ভালো না রায়হান। আগের জন্মে স্বামীর কাছ থেকে যখন সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে বাবার সংসারে কয়েকটা বছর পড়েছিলাম, সে একরকম ছিলাম, ভেবেছিলাম হয়তো উপরওয়ালা যদি চায় ভালো একটা সংসারে বিয়ে শাদী হলে বাকি জীবনটা সুখেই কাটায় দেব। তোমার বাবার টাকা পয়সা অনেক আছে ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো সেগুলো ধরে রাখতে পারে না, হয়তো এতদিনে তার সবই শেষ হয়ে যেত যদি তোমার মায়ের বুদ্ধিটা ভালো না থাকতো। তোমার মা আছে বলে সে এখনও অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে, তবুও দেখো না তোমার মায়ের কাছে সুযোগ হয়ে ওঠেনি তার, অথচ আমার বিছনাপাল থেকেই দেখো, কালকে বাবার বাড়ি থেকে আমি টাকা নিয়ে আসছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনব বলে, সেই 10 লাখ টাকা নিয়ে সে বের হয়ে গেছে। শুধু কি তাই রায়হান, তুমি তো হয়তো জানোই না, আমাকে অনেক ক্ষেত্রে সে আমার নিজের হক থেকে বঞ্চিত করছে দিনের পর দিন, আমারও আর ভালো লাগে না রায়হান। আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো রায়হান? রায়হান বলল, হ্যাঁ, আমার আর কিছু বাকি নেই, আমি সব বুঝে ফেলেছি। দেখো আমি অনেক চটি গল্প পড়ি, অনেক গল্প উপন্যাসের বই পড়ি, এ সমস্ত পড়ার আমার ভীষণ অভ্যেস আছে, তো এ সমস্ত পড়তে পড়তে না এ সমস্ত জ্ঞানও কিছু তো আবার আছে, আমাকে বুঝাইতে হবে না, এখন কি করতে হবে তাই বলো, বাকিটা পরে দেখব। আমি বললাম, খুব তাড়াহুড়ো করে কোথাও জেরি করবে না, তোমার বাবার কাছে যেয়ে জিজ্ঞেস করো যে ছোট মায়ের টাকা আনছো নাকি বিছনার তলার 10,000, এই কথাটা শুধু জিজ্ঞেস করবে, সেই যদি হ্যাঁ না যায় বলে সেটা তুমি শুনে চলে আসবে, আর কোনো কথা বলবে না। রায়হান বলল, আচ্ছা ঠিক আছে, এ কথা আগে বলনি কেন? আমি বললাম, বাব্বা, আগে বড় বাউন্ড করে তোমাকে রুম থেকে বের হইতে বলি, তুমি যে কত ব্যস্ত রুমের মধ্যে, আর যেভাবে অস্থিরতা বোধ করে আমার সাথে কথা বলছিল, খুবই ব্যস্ত মনে হলো। রায়হান, আমাকে অতটা কাঁচাখুকি মনে করো না, আমি কিন্তু দরজার আড়াল থেকে যাওয়ার নাম করে ওখানে দাঁড়িয়ে উকি মেরে দরজার এই ছোট্ট ছিদ্র দিয়ে তোমার সমস্ত কিছু কি করছো আর কি হচ্ছে সব সচক্ষে দেখছি রায়হান। এ কথা শুনতেই রায়হানের মুখটা না মাটির দিকে নিচু করে ফেলল, আর বলছে, তাই, আচ্ছা ঠিক আছে, কাউকে বলো না, এটা আসলে এইভাবে আমি অনেক
দিন ধরে চলছি, ভালো লাগে না, কি করব? আমি বললাম, এখন থেকে তোমার ভালো লাগার ব্যবস্থাটা আমি করে ফেলব। আগে যে কাজে তোমাকে হুকুম করলাম ঠিক সেখানে যেয়ে আমার কাজটা আগে করে এসো। তখন রায়হান তাড়াহুড়ো করে ওর বাবার কাছে চলে গেল। ওখান থেকে ফিরে এসে কিছু সময় বাদে বলল, বাবা রাগান্বিত ভাষায় আমাকে বলে উঠল, আরে এনেছি তো কি হবে, বউয়ের টাকা কি স্বামীরা নেয় না? তুই বাড়ি চলে যা, যাই বল আমি টাকাটা নিয়েছি, খরচা হয়ে গেছে। আমি বাবার কোনো কথা উত্তর না দিয়ে চলে এসেছি। বাহ, রায়হানের এই কথা শুনতেই তখন চিন্তা করলাম যে যাক, টাকা তো খোঁজ পাওয়া গেল, আমার স্বামী এনেছে, আমি তো জানি, আর ওই টাকাটা দিয়েও তো নেছে, ও টাকা আর ঘরে আসবে না, ও এমনিতেই খরচা করে উড়িয়ে দেবে। তারপরে তো স্বামী বিকেল হলো, বাসায় ফিরল, বলল, কিরে, কটা টাকা নিয়েছি বলে আমার ছেলেকে জানিয়ে আমার কাছে ওই বন্ধুদের সামনে পাঠিয়ে দিলি? আমি বললাম, দেখো, অন্তত টাকার খোঁজটা তো করা দরকার ছিল আমার। যে টাকাটা আমি বিছনার তলে রাখলাম, টাকাটা গেল কই? তুমি নিয়েছো, তোমার কি উচিত ছিল না আমাকে একটাবার জানিয়ে টাকাটা নেবে? এখন তুমি আমার হাজবেন্ড, কথা তো আর বলতে পারি না যে চোরের মতো করে চুরি করে নিয়ে গেছো। তখন বলল, টাকাটা আমি নিয়েছিলাম, আর তোকে যদি বলতাম হয়তো তুই দিতি কি না দিতি আমি জানি না, তবে এখন তো জানতে পারলি টাকাটা আমার খরচা হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ, তা তো হবেই, সেটা আমি জানি, তোমার হাতে টাকা গেলে কি আর টাকা ফেরত পাওয়া যাবে? তবে শোনো, টাকাটা নিয়ে আসছিলাম আমার ব্যক্তিগত কয়েকটা জিনিস কিনবো বলে। তুমি তো টাকা পয়সার মালিক হয়েছো, সবই তো বড় বউয়ের হাতে। আমার প্রতি তো আজকাল তোমার কোনো খেয়ালই নেই, ঠিকমতো কাছেও আসো না, খোঁজ খবরও নাও। আমি কোনো কথা বললাম না। সে বাইরে আবারও তার বন্ধুদের সাথে চলে গেল। কিন্তু রায়হান হঠাৎ করে পড়াশোনা শেষ করে রাত 11টার দিকে আমার দরজায় এসে নক করে বলল, ছোট ভাই, দরজাটা একটু খোলো তো। আমি বললাম, রায়হান বলছে? হ্যাঁ। আমি ওর কথা আওয়াজ পেয়ে দরজাটা খুললাম। দরজার মধ্যে ঢুকে পড়ল, বলছে, বাবা তো আজকে তোমার টাকাগুলো নিয়ে সব শেষ করে দিয়েছে। বাবা যে কবে ভালো হবে, চোয়াক অভ্যাসটা তার গেল না। আমি বললাম, রেহান, থাক, ও হঠাৎ তোমার ছোট মানুষ, বলার দরকার নেই। তোমার না বাবা, আর কাউকে এ সমস্ত কথা বইল না। সে নেশে আমারটা নেয়ার তার অধিকার আছে, আমি তার স্ত্রী। যা হোক, সেসব কথা বাদ দাও। তো আমি তোমাকে যেটা বলছি, বাপি মেয়েটা যা শুরু করছো, এক একজনের এক একটা অভ্যাস। এ কথা শুনতে রায়হান বলল, আমার আবার কি হলো, আমি কি করলাম হামিম? তখন বললাম, কেন, তোমার বাবাকে ডাকতে পাঠানোর সময় তোমাকে যে অবস্থায় যা করতে দেখেছি, এটাও তো একটা বদ অভ্যাস। রায়হান, ওই কাজ থেকে ফেরত আসতে হবে, নিজেকে শুধরায় নাও। প্রয়োজনে আমাকে কিছু বললেই তো পারো। আমি যদি তোমার এ বিষয়ে একটু সহযোগিতা করতে পারতাম, তাহলে ও সমস্ত কোনো কিছু দরকার হতো, বোঝো না কেন তুমি? রেহান বলল, দেখো বাবা, মা ঘুমিয়ে পড়েছে, বাবা কিন্তু বাড়িতে চলে আসছে, মায়ের রুমে গেছে। আমি যখন বুঝতে পারলাম সবাই নিশুথি হয়ে গেছে, তাই রাত 11টা বেজে গেছে, আমার পড়াশোনা শেষ, আমি এখন ঘুমাইতে যাব। চিন্তা করলাম, তুমি কি জন্য একটা লোকাচ্ছ আমার কাছে বলতে চাইছিলে, তাই তো তোমার কাছে আসলাম। বলো, এখন কিভাবে তুমি আমাকে এই বদভ্যাস থেকে একটা স্বাভাবিক জীবন দান করতে পারবে, কিভাবে? আমি বললাম, রায়হান, তুমি কি আমার কষ্ট বুঝবে? আমি তো ভীষণ কষ্টে আছি। রায়হান বলল, কি এমন কষ্ট তোমার? আমাদের বাড়িতে তো তিমেলা খাচ্ছ, দাচ্ছ, ফিরছ, ঘুষছ। তাছাড়া তোমার বাবা তো অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, বাবা তোমাকে ঠিকঠাক টাকা দেয় না বটে, তবে তোমার বাবার বাড়ি থেকে তো মাঝে মধ্যে গিয়ে টাকা পয়সা নিয়ে এসে নিজের জীবনটাকে কোনো রকম চালাচ্ছ, ভালোই তো আছো, চিন্তা কিসের? তখন আমি বললাম, রায়হান, আমার স্বামী আছে, কিন্তু আমি যখন বাবার কাছে টাকা চাই, বুকটার মধ্যে ধরপড় করে বাবা যদি কথায় কথায় বলে ফেলে একবার যে তোর তো স্বামী আছে, তোকে বিয়ে দিচ্ছি, বারবার তোকে টাকা দিতে হবে কেন, কি করব তখন বলো? এই জন্য ভয় লাগে। তাছাড়া যখনই টাকা পয়সা নিজের জন্য আনি, তোর বাবা নিয়ে সব খরচা করে ফেলে দেয়, কি বলবো? এ কথা বললে জাত যাবে। শুধু কি তাই রেহান, তোমার বাবার সাথে বিয়ে হওয়ার পরে হাতে গোনা কয়েকটা দিন সে আমার কাছে রাত কাটিয়েছে, তারপরে আমারও তো একটা লাইফ, একটা জীবন আছে, আমার একটু চাহিদা আছে, ইচ্ছে আছে। আমি একটা যুবতী সুন্দরী মেয়ে, কোনো এক কারণে আমার আগের স্বামী নেশা করছিল বিধায় সেখান থেকে স্বচ্ছায় ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসে 2-3 বছর বসেছিলাম। কিন্তু বাবা যে কেন তোমার বাবার সাথে পাঠাল বুঝলাম না। এখানে এসে তো তাকে আমি ঠিকঠাক মতো পাই না প্রয়োজন সময়। তাই বলছিলাম, যদি তুমি আমাকে এই বিষয়ে একটু সহযোগিতা করতে, আমার কখন কি প্রয়োজন হয় না হয়, এই আর কি। তাছাড়া কিছু না। রায়হান আমার কথায় কিছুটা অনুমান করতে পারল আর বলল, ও তাই, হ্যাঁ, এখন বুঝতে পারছি। আরে এর জন্য চিন্তা করো কেন, আমি এই বিষয়ে খুব অজ্ঞ আছি, জানি, তুমি চিন্তা করো না। একটা বার আমাকে ডাকলেই তো আমি কুট করে তোমার কাছে চলে আসব, তোমাকে আমি সার্বিক সহযোগিতা করব, কোনো টেনশন করো না। বাবা যেভাবে চলে চলুক, এটা কি তার কাজ?
এরকম চলা কি ভালো হচ্ছে? তোমার সাথে এই ব্যবহার করা ঠিক বুঝলাম না। আমি তখন বললাম, রায়হান, তোমার অতটা বুঝতে হবে না। তুমি সবেমাত্র হাই স্কুল পেরিয়ে কলেজে উঠছ। তো কলেজ লাইফই ছেলেরা আস্তে আস্তে 1.5 বছর গেলে না সব বুঝে পাক্তা হয়ে যায়। তুমিও বুঝতে পারবে। রেহান কথার মধ্যে বলে উঠল, আমাকে আর বুঝাতে হবে না। তুমি যেহেতু আমার সবকিছু বুঝেই ফেলছ আর আমার প্রাইভেসি তুমি দেখেই ফেলছ, আর কি বলবো? তবে এটা কি করবা আমি জানি না। তখন আমি বললাম, রায়হান, কি জানতে হবে? দরজাটা লাগায় দাও। এ কথা বলতে দরজাটা রায়হান যাই ভিতর থেকে এটা লাগিয়ে দিল। বললাম, তুমি এখানে চুপচাপ বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা, তোমার কেমন মেয়ে দেখতে পছন্দ? এ কথা বলতে রেহান বলে, ঠিক তোমার মতো। জানো তুমি কি সুন্দর, মোটাসুটা, ফর্সা, এত বড় বড় মাথায় কালো কেশ, কি হরিণী দুটা টানা টানা চোখ দুটো তোমার, গোলাপি রানা তোমার দুটো, আর কি সুন্দর তোমার মাঝে মাঝে না তোমার স্মাইল, হাসি, এত মিষ্টি হাসিটা আমার দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। ভাগ্যেশ বাবা তোমাকে তিতু বউ করে বাড়িতে নিয়ে আসছে, তাই দূর থেকে দেখে ভালো লাগে, তাই বললাম আর কি। আমি বললাম, তাই আর কিছু? রায়হান বলল, আর কিছু? সেটা কি করে বলবো? সেটা আর বলতে যাচ্ছি না। আমি বললাম, কেন রায়হান? মনের মধ্যে কথা চাপা রাখতে হয় না। যেটা ভালো লাগে সেটা বলতে হয়, প্রকাশ করতে হয়, তাহলে নিজের মনটা একটু হালকা হয়। বোঝো না তুমি? রায়হান বলল, আচ্ছা, তোমাকে একটা কথা বলি তো, তুমি আমার একটা কথা লাগবে। আমি বললাম, কথা তোমার সব শুনব, বিধাই তো বললাম যে এখানে দুধম বয়স, দুটো কথা শেয়ার করি। রায়হান কথায় কথায় বলে উঠল, আমি তোমাকে সাজুগুজু অবস্থায় দেখতে চাই। তোমাকে তো কখনো রূপসজ্জা করতে দেখিনি, সাজুগুজু করতে দেখিনি। তোমার তো সাজুগুজু করার মতো কত কিছুই ড্রেসিং টেবিলে এখানে ওখানে পড়ে থাকে। এভাবে নিজেকে এলোপাথারি করে রাখো কেন? তোমার যে রূপের বাহার, অথচ একটুও যত্ন নাও না। বললাম, রায়হান, এটা কার জন্য করব? কাকে দেখাবো? আমার তো দেখার মানুষ দেখে কেউ নেই। তোমার বাবা তো ঠিকঠাক করে আমার কাছে সময়ই দেয় না। থাক, এসব কথা যাইতে চাচ্ছি না। রায়হান, তুমি তোমার কথা বলো। তুমি কি আমাকে সাজুগুজু অবস্থায় দেখতে চাও? রায়হান বলল, হ্যাঁ। মানে তোমাকে তো কখনো দেখিনি, সেই নতুন বউ হয়ে যেদিন এই বাড়িতে এসছিলে সেদিনই শুধু দেখেছিলাম, তবু আবার ঘুমটা পড়েছিলে তুমি, অতটা ভালো করে দেখার সময় হলো কই? আমি বললাম, ঠিক আছে রায়হান, একটু ওয়েট করো। তারপরে রায়হানকে বসিয়ে রেখে না রায়হানের ইচ্ছাটা পূরণ করার জন্য ইচ্ছামতো আমার ঘরের সব ছিল। আমি সাজুগুজু করলাম, মানে কেমন যেন একটা আলপনা আদার মতো। ইচ্ছা হলো তাই কি যেন একটা পাগলাম বন্ধুরা, তাই না? মানে নিজের ইচ্ছা। খুব সাজুগুজু করলাম, একটু মেকআপ টেকআপ, একটু এটা সেটা, ঠোঁট দুটা লিপস্টিক নিয়ে একটু রাঙা করলাম। তারপরে এটা সেটা করে চুল টুল খুব সুন্দর করে গুছিয়ে বেঁধে একটু নতুন শাড়ি পরলাম। রায়হানের সামনেই অনেক কিছু করলাম। করার পরে তারপরে বললাম যে, রায়হান, তুমি এখন আমাকে এখানে বসে 10 মিনিট আমার মুখের দিকে তাকিয়ে তুমি ভালো করে দেখো। কখনো বললে তুমি আমার এই রূপটা দেখোইনি, দেখো আজ প্রাণ ভরে দেখো। রেহান বলল, তাই? ঠিক আছে। সত্যি রেহানটা আমার পাশে বসে কি সুন্দর করে একদিন আমার দিকে অনেক সময় তাকিয়ে থাকল, কিন্তু হঠাৎ করেই ওর ভিতরে কি আবেগের জন্ম হলো আমি জানি না। ঝটকা একটা টান দিয়ে বুকে জোরে জোরে রেহান আমাকে বলল, এত রূপভূবতী সুন্দরী মেয়ে আমার জীবনে আমি খুঁজে পাবো তো? আমি তখন বললাম, রেহান, ছাড়ো, হ্যাঁ তুমি অবশ্যই পাবে, তবে মন থেকে দেখবে, চেয়ে দেখলেই তো হয়। রেহান বলল, কেন? চাইলে কি এটা হাতের মোয়া যে আমার হাতে আমার কাছে চলে আসবে? তখন আমি বললাম, কেন? হঠাৎ করেই তো না জেনে না অনুমতি নিয়ে বুকে টেনে নিয়েছ। এভাবেই কাউকে জায়গা দিলেই দেখবে সে তো আরও আপন হয়ে যাবে। ব্যাপারটা রায়হান ঠিক বুঝে ফেলল। বলল, তাই? আচ্ছা ঠিক আছে, তাই যেন হয়। কিন্তু দেখো, আমি যাকে চয়েস করব মনে মনে সেই চয়েসটা ঠিক তোমার চেহারার সাথে যেন হুবহু মিল হয়, তাহলেই তাকে আমি জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেব। তাছাড়াই জীবনে ইচ্ছা করে না কাউকে বিয়ে শাদী করব। আমি বললাম, তাই? রায়হান, আমার একদম ভালো লাগছে না তোমার কথা শুনে। রায়হান বলল, কেন? আমি বললাম, আচ্ছা, তোমার নিজের সম্পদ তুমি কেন অপচয় করো রায়হান? যে একটু গভীরে যেতে শুরু করলাম, বলল, ও সে কথা ছাড়ুন তো, আমার এসব কথা বলতে লজ্জা লাগে। কেমন করে বলবো? আমি বললাম, ও এ সমস্ত করতে লজ্জা করে আর বলতে লজ্জা করে। রায়হান বলল, কি করে বলবো? তুমি কিছু বলবে না তো? আমি বললাম, আমি শোনার জন্যই তোমাকে বলছি। কি বলবো আমি তোমাকে? আর তোমাকে এই অভ্যাস ছাড়তে হবে, শরীর খারাপ করবে। পরে ভবিষ্যতে যখন ঘরে বউ নিয়ে আসবে তাকে কি উপহার দিবে? পরের মেয়ের হক তুমি নিজে আজকে অপচয় করে নষ্ট করেছ কেন? আর এই সমস্ত অশ্লীলতা, এই সমস্ত ভিডিও, এই সমস্ত কোনো কিছু দেখবা না। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবা। যেন রায়হান আমার এই সমস্ত ঠাস ঠাস কথা শুনে তোমার থমকে গেল আর বলল, তুমি এমন করে বলছো, আর এত কিছু কি করে জানলে তুমি? আমি বললাম, রায়হান, আমি সবই বুঝতে পেরেছি। ছেলেদের যেমন এরকম একটা বয়সকালে এরকম একটা সময় যায়, মেয়েদের বেলাও ঠিক এরকমই হয়, কিন্তু মেয়েরা কাউকে বলতে পারে না। তখন রায়হান বলল, এটার প্রতিকার
দরকার, এটাকে দূর করতে হলে কি করব? আমি বললাম তা আমি জানি না, তবে আমার কাছে তোমার কোনো নিষেধ নেই। তবে আমি তোমাকে ভালো বুদ্ধি দেব, ভালোভাবে চলার জন্য আদেশ করব। তুমি সেভাবেই চলবে। তোমার কোনো কিছু দ্বারা তোমার শারীরিক ক্ষতি হোক সেটা আমি চাইব না। রায়হান বলল, ঠিক আছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, এখন আমি যাই। বেশ, আজকে ভালোই তো মজা হলো। তোমাকে সাজিগুজু অবস্থায় দেখতে চাইলাম, কথায় কথায় তুমি ঠাস করে সাজুগুজু করে আমাকে দেখাইলে প্রাণটা জুড়িয়ে গেছে। এখন থাকো, যাই, আমি একটু ঘুমাবো, আর সকালে আবার কলেজে যেতে হবে। তো রায়হানকে তখন বললাম, ও বাবা, যেমন নিজের কাজের অজু দেখে পাশে চলে যায়, রেহান তুমিও তো যাও, আমি একলা একলাই সময়টা কাটবে আমার। যেন থমকে দাঁড়িয়ে গেল, আর বলল, তো কি বলবো, আমি সাহসে কুলায় না। তাছাড়া তুমি যেভাবে আমাকে আদেশ উপদেশ করছো, তোমাকে সবকিছু বলতে আমার ভীষণ ভয় লাগে। অতটা বন্ধুত্ব আমার সাথে বুঝে তোমার হবে না। আমি বললাম, রায়হান, ওটা কথার কথা ছিল, কিন্তু আসলেই তোমার সাথে আমার একটা ফ্রি সম্পর্ক তৈরি করা দরকার। তুমি একটা ভালো ছেলে। রায়হান বলল, ঠিক আছে, তো কি আমি এখানে বসবো না আমি আমার রুমে যাব ঘুমাবো? তখন আমি বললাম, ঘুমাবে? ঘুমাবো, তবে আজকে আমি তোমাকে যেতে দিচ্ছি না, তুমি এখানেই ঘুমাবে। তারপরে একথা শুনতেই রেহান বলল, তাই বাবা আসবে না তো? আমি বললাম যে বাবা আগে আসলে তোমাকে একথা বলতাম। দেখো রেহান, নিজেকে ভীষণ একা একা লাগে। যত রাত গভীর হয় ততই যেন নিজেকে ভীষণ একা লাগে। একটা কথা বলার মানুষ নাই, মোবাইলে এমবি থাকে না, তোমাদের বাড়ির ওয়াইফাই ঠিক পথে এই রুমটা আটকে দিলে আর নেটওয়ার্ক পাই না, কারো সাথে মোবাইলেও কথা বলতে পারি না, কি করব? তখন রায়হান বলল, তাহলে কি কখন থাকতে হবে? আমি বললাম, তোমার যত সময় ইচ্ছা তুমি এখানে থাকো। তো শুধু যাওয়া যাওয়া যাওয়া, এত যেতে হবে কেন? রায়হান বুঝতে পারল ব্যাপারটা। রেহানকে বললাম, শোনো রেহান, তোমার একটা ইচ্ছা আমি পূরণ করেছি। আমি দেখতে চেয়েছ, সাজুগুজু করতে আমার কষ্ট হয়নি, শুধু তোমার ইচ্ছাটা তো আমি পূরণ করতে পেরেছি। এমন করেছ কেন? সবাই স্বার্থপর হয়ে গেলে আবার কি হবে? রায়হান যেন আমার কথাটা তখন পুরোপুরি বুঝে ফেলল। তারপরে অনেক সময় থাকা কথার ছলে অনেক কিছুতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তারপরে রায়হান হঠাৎ করে আমার পাশে এসে বসে ওর মনের মধ্যে যা ছিল